আচ্ছা দেখেন আমরা এই পর্যন্ত ছিলাম। এক্সাম্পল অফ অ্যাপ্লাইং ট্রাফিক জেনারেটর অ্যাপ্লাইং এর জন্য যে এক্সাম্পল গুলো অর্থাৎ যেগুলো আমরা ট্রাফিক জেনারেট করার জন্য করে থাকি। ম্যাডাম কথা শুনতে পাই না। হ্যাঁ শুনতে পাবেন আপু, আমি বলতেছি না, অনেকে জয়েন হচ্ছে। আচ্ছা দেখেন অ্যাপ্লাইং ট্রাফিক জেনারেটরের এক্সাম্পল গুলো আমরা দেখি। আমরা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে যখন কাজ করি তখন আমাদের ট্রাফিক ড্রাইভিং করার জন্য যে যে ওয়েগুলো আমাদের করা উচিত সেগুলো আমরা একটু দেখব। ইন্ট্রোডাকশন টু ট্রাফিক জেনারেশন। ট্রাফিক জেনারেশনের সাথে কি করতে হবে, আমাদের ইন্ট্রোডাকশন করতে হবে। এখন এটা আমরা কিভাবে করব? ওয়েবসাইট ট্রাফিকে আমরা হচ্ছে ব্লগ দিব, এটা কিভাবে কি কাজ করে, এটার সাকসেস রেজাল্ট দিব, ইত্যাদি বিষয়গুলো আমরা যখন ব্লগ আকারে পোস্ট করতে থাকবো তখন কিন্তু আমাদের ট্রাফিকের সাথে কি হবে, একটা ইন্ট্রোডাকশন হবে। তারপরে এসইও করব আমরা, ওই যে হচ্ছে আমরা যে পোস্টগুলো দেই সেই পোস্টগুলোকে আমরা যদি এসইও করে দেই তাহলে কি হবে, ট্রাফিক যেগুলো খুঁজছে ট্রাফিকের নিডি বিষয়গুলো আমাদের এসইওর সাথে রিলেটেড যদি হয় তাহলে সেই অনুযায়ী কিন্তু আমরা ট্রাফিক জেনারেট করতে পারবো। কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে আমরা ট্রাফিক জেনারেট করতে পারবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আমরা ট্রাফিক জেনারেট করতে পারবো। তারপরে গেস্ট ব্লগিং এর মাধ্যমে পারবো, ইমেল মার্কেটিং এর মাধ্যমে পারবো, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, পেড অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আমরা ট্রাফিক জেনারেট করতে পারি, কমিউনিটি এঙ্গেজমেন্টের মাধ্যমে আমরা ট্রাফিক জেনারেট করতে পারি, অ্যানালিটিক্স এন্ড ট্র্যাকিং এর মাধ্যমে আমরা ট্রাফিক জেনারেট করতে পারি। এখন এর আগে আমরা পড়েছিলাম লিড জেনারেট, আর এখন পড়ছি ট্রাফিক জেনারেট। লিড এবং ট্রাফিক জেনারেটের মধ্যে পার্থক্যটা কি? ট্রাফিক হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিত্তিক যে ভিজিটরগুলো, লিড হচ্ছে আমরা যাদের ইনফরমেশন গুলো পাচ্ছি, হ্যাঁ সেই লিড থেকে আমরা যখন তাদেরকে আবার ওয়েবসাইটে ভিজিটর হিসেবে নিয়ে আসছি, ওয়েবসাইটে ড্রাইভ করতেছি, সেগুলো হচ্ছে আমাদের ট্রাফিক হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি? একটু বলবেন না আচ্ছা আমরা এখন এটা দেখব ইথিক্স। হ্যাঁ ইথিক্স এবং গাইডলাইন গুলো দেখব। ডিজিটাল মার্কেটিং এর ইথিক্স কোন, ইথিক্যাল বিষয়ের মধ্যে কোনগুলো পড়ে? ইথিক্যাল বিষয়ের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর ইথিক্যাল বিষয়ের মধ্যে যেগুলো পড়ে, ট্রান্সপারেন্সি এন্ড ডিসক্লোজার, তারপর প্রাইভেসি এন্ড ডেটা প্রোটেকশন। আপনার এই যে এই কোশ্চেনগুলো কিন্তু আসে যে আপনি হচ্ছে যখন ইয়ে করবেন, মার্কেটার শুড অবটেন consent before collecting personal data and ensure secure storage and handling of user information। হ্যাঁ এটা দিয়ে আপনাকে জানতে চাইলো যে এটা কিসের ভিত্তিতে প্রয়োজন, কেন মার্কেটারের এইগুলো জানা প্রয়োজন বা এগুলো করা প্রয়োজন। অ্যান্সারটা কি হবে? প্রাইভেসি এন্ড ডেটা প্রোটেকশন। তারপরে হচ্ছে একজন ডিজিটাল মার্কেটারের ট্রান্সপারেন্ট কেন থাকা প্রয়োজন, কেন ট্রান্সপারেন্ট থাকা প্রয়োজন বা কোন বিষয়ে ট্রান্সপারেন্ট থাকা প্রয়োজন, তখন অ্যান্সারটা কি হবে যে দেয়ার আইডেন্টিটি, ইন্টেনশন অ্যান্ড অ্যাফিলিয়েশন, এইগুলো সব কিছুই তার ট্রান্সপারেন্ট থাকা
প্রয়োজন, তাহলে কি হয়, ক্লায়েন্টের সাথে রিলেশন বিল্ড আপ হয়, ক্লায়েন্ট তাকে ট্রাস্ট করতে পারে। তারপর অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস, এই বিষয়গুলো ডিজিটাল মার্কেটারের থাকা উচিত। কনসেন্ট বেসড মার্কেটিং, কনসেন্ট বেসড মার্কেটিং যদি আপনার না হয় তাহলে আপনি কি হবে, স্প্যাম বা আনসলিটেড যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ফ্রড হওয়ার সম্ভাবনা থাকবে। আর একবার যদি আপনি ফ্রড হিসেবে ধরা পড়েন তাহলে আপনি আর কখনোই সাকসেস হতে পারবেন না। আপনাকে বিশ্বস্ততার সাথে কাজ করতে হবে, তাই না? তো আপনি যতটুকু কাজ পারবেন ততটুকুই কিন্তু আপনাকে বলতে হবে। আপনি যেটা কাজ পারবেন না সেটা একবার বলবেন যে আমি কাজ পারি, কিন্তু দেখা যাচ্ছে কাজ নেওয়ার পরে আর সেটা পারবেন না। এই বিষয়গুলো যেন না হয়। Intellectual property rights, fairness and non-discrimination, social responsibility, monitoring and security, customer engagement and feedback, continuous education and compliance, হ্যাঁ, এই বিষয়গুলো তো থাকবেই। সাথে আপনার এডুকেশনটাকেও কি করতে হবে, দিন দিন ডেভেলপ করতে হবে, ডে বাই ডে সবকিছুর সাথে আপনাকে আপডেট থাকতে হবে। এগুলো হচ্ছে কিসের আন্ডারে পড়ছে, ডিজিটাল মার্কেটিং এর ইথিক্স এর মধ্যে পড়তেছে। তারপর ডিজিটাল মার্কেটিং এর কেপিআই মেজারমেন্ট টুলস, এগুলো কিন্তু আমরা আগেও পড়ে এসেছি। ডিজিটাল মার্কেটিং এর কেপিআই মেজারমেন্ট টুলস কোনগুলো, গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স এর সাথে কিন্তু আমরা আরো একটা অ্যানালাইটিক্স পড়েছিলাম, মনে আছে, অ্যাডোব অ্যানালাইটিক্স। তারপর গুগল সার্চ কনসোল, ফেসবুক ইনসাইট, টুইটার অ্যানালাইসিস, তারপর লিঙ্কডইন অ্যানালাইটিক্স, হাবস্পট, সেমরাশ, মজ, হুটসুইট, কেস ম্যাট্রিক্স, এই বিষয়গুলো হচ্ছে কি আমাদের ডিজিটাল মার্কেটিং কেপিআই মেজারমেন্ট টুলস, তাই না? এখন দেখবো আমরা বেসিক গাইডলাইন্স, ডিজিটাল মার্কেটিং এর কিছু গাইডলাইন্স আছে, সেই গাইডলাইন্স গুলো কি কি। ডিফাইন ইওর গোল, প্রথমত আপনার গোল সেট করতে হবে। তারপর নো ইওর টার্গেট অডিয়েন্স, গোল অনুযায়ী আপনার টার্গেট অডিয়েন্স কারা হবে তাদেরকে সিলেক্ট করতে হবে। ডেভেলপ এ কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি, একটা কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি আপনাকে তৈরি করতে হবে। তারপরে ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজ, মানে সার্চ ইঞ্জিনের জন্য আপনাকে অপটিমাইজ করতে হবে আপনার সেই কন্টেন্টটা। তারপরে সোশ্যাল মিডিয়া ইউটিলাইজ করতে হবে, একটা ইমেল লিস্ট তৈরি করতে হবে। তারপর মনিটর এবং অ্যানালাইসিস করতে হবে পারফরমেন্স গুলো। তারপরে টেস্ট করবেন এবং ইটারেট করবেন। ডিফারেন্ট স্ট্র্যাটেজি অনুযায়ী, ট্যাকটিক্স অনুযায়ী আপনি কি করবেন, এগুলোকে টেস্ট করতে থাকবেন। বারবার টেস্ট করবেন, কোনটা দিয়ে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন সেটা দেখবেন। তারপরে আপ টু ডেট থাকতে হবে আপনাকে। এইগুলো হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর বেসিক গাইডলাইন্স। অর্থাৎ আপনি যখন একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করবেন তখন আপনাকে কোন বিষয়টা আগে করতে হবে, আপনার গোল সেট করতে হবে। আপনি যখন অ্যাড রান করবেন তখন আপনার কি করতে হয়, তখনও কিন্তু আপনাকে একটা গোল সেট করতে হয় আগে, তাই না? যে আপনি অবজেক্টিভ, কি অবজেক্টিভ দিবেন, কি করবেন। তো ডিজিটাল মার্কেটিং এর বেসিক গাইডলাইন গুলো গেল। এখন হচ্ছে পলিসি। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর কিছু পলিসি আছে, সেই পলিসি গুলো কি কি, ব্র্যান্ডিং এন্ড মেসেজিং, তারপরে কন্টেন্ট ক্রিয়েশন এন্ড পাবলিশিং, সোশ্যাল মিডিয়া ইউজেস, প্রাইভেসি এন্ড ডাটা প্রোটেকশন, অ্যাডভার্টাইজিং এন্ড প্রমোশন, কাস্টমার এঙ্গেজমেন্ট এন্ড কমিউনিকেশন। এই বিষয়গুলো হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং এর পলিসি। এগুলো সম্পর্কে ওইভাবে ডিটেলস কোশ্চেন আসে, ঠিক আছে? তারপর ইথিক্যাল ডিজিটাল কন্টেন্টস, হ্যাঁ, ডিজিটাল কন্টেন্টস, ইথিক্যাল ডিজিটাল কন্টেন্টস কোনগুলো, অ্যাকুরেসি অ্যান্ড ট্রান্সপারেন্সি, রেসপেক্ট ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুসিভিটি, প্রাইভেসি অ্যান্ড ডাটা প্রোটেকশন,
রেগুলার ইভ্যালুয়েশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট, এই বিষয়গুলো হচ্ছে আমাদের ইথিক্যাল কন্টেন্ট, হ্যাঁ, অর্থাৎ ইথিক্যাল কাজকাম। ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে হলে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখন আমরা দেখব হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ার অপরচুনিটি। ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা কোন কোন পোস্টে জব করতে পারি, এগুলো কোনটা আপনাদের কোশ্চেনে আসতেছে। যদি মনে করে থাকেন যে এমনি এমনি পড়াচ্ছি তাহলে ভুল হবে, এগুলো কিন্তু আপনাদের কোশ্চেনে আসে। লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ডিজিটাল মার্কেটিং এর কিছু প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মগুলোর নাম কি? লিঙ্কডইন জব, ইনডিড, গ্লাসডোর, মনস্টার, ক্যারিয়ার বিল্ডার, সিম্পলি হাইড, তারপর হচ্ছে জিপ রিক্রুটার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, গুরু, ফ্লেক্স জবস, তারপরে মার্শেবল জবস, ডিজিটাল মার্কেটিং জবস, মার্কেটিং হায়ার, আদার লেডার্স, হ্যাঁ, ইত্যাদি। এগুলো হচ্ছে কি প্ল্যাটফর্ম ফ্রিল্যান্সিং করার জন্য, অর্থাৎ আপনি অনসাইটে কাজ করবেন, এই টাইপের হচ্ছে মার্কেট প্লেস। এছাড়াও আপনি কাজ করতে পারবেন, মানে জব করতে পারবেন বা পজিশন, ডিজিটাল মার্কেটিং এর যে পজিশনটা বা পোস্ট, পদবি যেটা হয় আর কি, সেটা কি কি পদবি হয়? ডিজিটাল মার্কেটের পদবিগুলো হয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কন্টেন্ট মার্কেটিং ম্যানেজার, এসইও স্পেশালিস্ট বা ম্যানেজার, পিপিসি স্পেশালিস্ট বা ম্যানেজার, ইমেল মার্কেটিং স্পেশালিস্ট বা ম্যানেজার, ডিজিটাল অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট বা ম্যানেজার, অ্যানালাইটিক্স ম্যানেজার, কনভার্সন রেট অপটিমাইজেশন স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ম্যানেজার, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট বা ম্যানেজার। এই পোস্টে আমরা ডিজিটাল মার্কেটাররা জব করতে পারি, এই পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারি, অথবা আমাদের জবগুলো এই পোস্টে হয়। তারপরে র্যাপিডলি গ্রোয়িং অ্যান্ড ইনভলভিং ক্যারিয়ার পাথ। হ্যাঁ, সবাই ডিজিটাল মার্কেটিংটা কেন চুজ করে, ডিজিটাল মার্কেটিং এর ফিউচার ভালো, সবাই এটা কেন বলে, বা ডিজিটাল মার্কেটিং এর সাথে থাকতে হলে আপনাকে আপ টু ডেট থাকতে হয় কেন, ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার বেছে নিতে হলে আপনাকে আপডেট থাকতে হয় কেন, এই ধরনের কোশ্চেনগুলো আসে যখন, তখন আপনাকে অ্যান্সার করতে হবে এটা হচ্ছে হাই ডিমান্ডেবল, কনস্ট্যান্টলি ইভলভিং, এটা হচ্ছে র্যাপিডলি গ্রোথ হয়, এটা প্রতিনিয়ত আপডেট হয়, এখানকার যে টেকনোলজিগুলো আছে, যে টুলসগুলো আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তারপরে হচ্ছে আপনার অ্যালগোরিদম আছে, এগুলো সবসময় কি হয়, চেঞ্জ হয়, যার জন্য আমাদের নিজেদেরকেও আপডেট থাকতে হয়। আর এটা হচ্ছে র্যাপিডলি গ্রো করছে, কারণ দিন দিন কিন্তু পুরো বিশ্বটাই অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তো ডিজিটাল মার্কেটিং এর চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি আপনার নিজের মতো করে অ্যান্সারগুলো সুন্দর করে লিখে দিবেন। তারপর ডাইভার্স স্কিল সেট, হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের স্কিলস আছে, যেগুলো থেকে আপনি মানে অনেক স্কিলস আছে যেগুলো যে কোনো একটা নিয়ে আপনি কাজ করতে পারেন, যে কোনো একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে পারেন। তারপরে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট অপরচুনিটি, এটাতে হচ্ছে আরো অ্যাডভান্স কিছু করার জন্য, র্যাপিডলি ইনভলভিং হওয়ার জন্য কিন্তু এই ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারটা বেস্ট। তারপরে এন্টারপ্রেনার অপরচুনিটি, আপনি ডিজিটাল মার্কেটিং শিখে উদ্যোক্তা হতে পারবেন, হ্যাঁ, এটা হচ্ছে অনেক বড় একটা অপরচুনিটি, গ্লোবালি রিচ করতে পারবেন। এবং ডাটা ড্রাইভেন ডিসিশন মেকিং, ডাটা ড্রাইভেন ডিসিশন মেক করতে পারবেন, অর্থাৎ আপনি আনুমানিক ভিত্তিতে না যে অনুমান করে একটা রেজাল্ট দিচ্ছেন বা কোনো একটা ডিসিশন নিচ্ছেন, তা না, আপনি টেস্ট করবেন, রেজাল্ট দেখবেন, সেই রেজাল্টের ডেটা অনুযায়ী আপনি একটা ডিসিশন তৈরি করতে পারবেন। তো সব মিলায় এই সব কারণে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ারটা খুবই ভালো, এটাতে গ্রোথ করা যায়, এটা যদি ভালোভাবে কাজ করা যায় বা শেখা যায় তাহলে অনেক ভালো কিছু অর্জন করা যায়। এই হলো আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং, কনসেপ্ট অফ ডিজিটাল মার্কেটিং, টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে পলিসি অফ ডিজিটাল মার্কেটিং, ইথিক্স অফ ডিজিটাল মার্কেটিং, পজিশন অফ ডিজিটাল মার্কেটিং, এই বিষয়গুলো আমরা জানলাম, দেখলাম, বুঝলাম। এখান থেকে যদি কোশ্চেন আসে, আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো,
যদি কোশ্চেন আসে আপনাকে যে হুবহু বইয়ের মতো করে লিখতে হবে বিষয়টা এমন না, আপনি আপনার মতো করেই লিখবেন, কিন্তু উত্তরটা যেন সঠিক হয়, অর্থাৎ এই বইয়ে যেভাবে বোঝানো হচ্ছে, যেই কথাটা বলা হচ্ছে সেই কথাটা যেন আপনার কথার মধ্যে থাকে। ঠিক আছে, এক্স্যাক্ট এই উত্তরটাই লিখতে হবে না, বাট এই কথাটা থাকতে হবে। আপনি অ্যান্সার আপনার নিজের মতো করে লিখবেন এবং ইংলিশে অ্যান্সার লিখবেন, শর্ট করে অ্যান্সার লিখবেন, খুব বড় করতে যাবেন না, শর্টে লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন আমার কথা। তো কথা বলছেন না, ঘুমিয়ে পড়েননি তো সবাই? ঘুমাইনি, আছি, আপনার কথা মনোযোগ দিয়ে শুনতেছে। খুবই ভালো। এখন আমরা সোশ্যাল মিডিয়াটা দেখব। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া। ম্যাডাম এটা কি সিএস থেকে পড়াচ্ছেন? হ্যাঁ, একদম সিএস থেকে পড়াচ্ছি। আমাদের তো এক্সাম শনিবার না। বুঝি না। আপনি যে বললেন শনিবারে এক্সাম হবে? হ্যাঁ, আপনাদের এক্সাম হবে শনিবার। আমাদের? জি, এইখানে যারা যারা আছেন সবারই শনিবারে অ্যাসেসমেন্ট হবে। ম্যাডাম কোন বইয়ের উপরে হবে এক্সামটা? সবগুলো বই। পাঁচটা বইয়ের উপরে? এগুলো পরে পার্সোনালি প্রশ্ন করে জেনে নিন। ঠিক আছে। কালকে শুক্রবার কি আসবো? আচ্ছা দেখেন, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দেখতেছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গুরুত্বটা আগে দেখব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গুরুত্ব কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গুরুত্ব, বেনিফিটস, অ্যাডভান্টেজ, বা বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা সব কিছু হচ্ছে একই বিষয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি? ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে পারি, রিলেশনশিপ বিল্ড আপ করতে পারি, তারপরে হচ্ছে এঙ্গেজমেন্ট থাকতে পারি কাস্টমারের সাথে, আবার হচ্ছে ট্রাফিক জেনারেট করতে পারি, লিড জেনারেট করতে পারি, লিড নার্সারিং করতে পারি। হ্যাঁ, এই টোটাল বিষয়গুলো আমরা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে পারি। এই জন্য সোশ্যাল মিডিয়াটা অনেক গুরুত্বপূর্ণ। আশা করি সবাই লিখতে পারবো। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে মেইন যে 5টা প্ল্যাটফর্ম আছে এখানে, সেই 5টা প্ল্যাটফর্ম থেকে সাধারণত কোশ্চেনগুলো হয়ে থাকে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার মার্কেটিং। সরি, আপনার স্ক্রিনটা দেখা যাইতেছে না, শেয়ার দিবেন একটু প্লিজ। দিচ্ছি। তা হচ্ছে এখন দেখবো আমরা যে সোশ্যাল মিডিয়া কন্টেন্টের টাইপস। হ্যাঁ, অর্থাৎ কি কি ধরনের কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে ইউজ হয়। টেক্সট বেস পোস্ট, ইমেজ, ভিডিও, links and articles, polls and surveys, user generated content, influencer collaborations, stories, live streams, memes and humor. এই টাইপের কন্টেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় ইউজ হয়। ঠিক আছে, আমরা কিন্তু এখন সোশ্যাল মিডিয়া নিয়ে পড়তেছি। তো সোশ্যাল মিডিয়ায় এই টাইপগুলোর কন্টেন্ট ইউজ হয়। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের টুলস আমরা কিন্তু আগেও পড়ে এসেছি, এখানে একটু বিস্তারিত দেওয়া আছে। হুটসুইটের কাজ কি মনে আছে? যে একাধিক প্ল্যাটফর্ম আমরা এই হুটসুইটের মাধ্যমে একসাথে মনিটরিং করতে পারবো, ম্যানেজ করতে পারবো। বাফারের মাধ্যমে কি করতে পারবো? শিডিউল অ্যান্ড পাবলিশিং এর জন্য এই বাফারটা বেস্ট। হ্যাঁ, তারপরে স্প্রাউট সোশ্যাল, লার্টার, শিডিউল, সোশ্যাল পাইলট, তারপরে অ্যাগোরা পালস, মেটেডজার, সেন্ডিবল, falcon.io, এইগুলো হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস। এই টুলসগুলোর সাহায্যে আমরা সোশ্যাল মিডিয়াগুলোকে ম্যানেজ করে থাকি। এক একটার এক এক রকম বৈশিষ্ট্য আছে, তবে সবগুলোরই মেইন যে কাজ সেটা হচ্ছে মনিটরিং করা, ম্যানেজ করা, অ্যালগোরিদম বোঝা, এই বিষয়গুলো। ঠিক আছে, তারপরে হচ্ছে ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, ফেসবুক মার্কেটিংটা আমরা দেখব।
ফেসবুক মার্কেটিং, ফেসবুক বিজনেসের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ফেসবুক ইউজার হচ্ছে সবচেয়ে বেশি, এজন্য আমাদের বিজনেস রান করার জন্য ফেসবুকটা অনেক গুরুত্বপূর্ণ। তো ফেসবুকের মাধ্যমে আমরা হিউজ অডিয়েন্স পাই, ঠিক আছে। তাহলে ফেসবুকে আমাদের কি কি কাজ আছে? পেজ ক্রিয়েট করতে পারি, গ্রুপ ক্রিয়েট করতে পারি, তাই না? এবং এই পেজ এবং গ্রুপকে অপটিমাইজ করতে পারি, এগুলো হচ্ছে আমাদের কাজ। আমরা আশা করি সবাই পারি ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে, একটা গ্রুপ ক্রিয়েট করতে এবং সেগুলো অপটিমাইজ করতে, ম্যানেজ করতে আশা করি সবাই পারি। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য সময় আমাদের তিনটা জিনিস অবশ্যই দিতে হয়। সেই তিনটা জিনিস কি? নেম, ক্যাটাগরি আর হচ্ছে ডেসক্রিপশন বা বায়ো। এই তিনটা বিষয় আমাদের অবশ্যই দিতে হয়। তো এটা হচ্ছে কোশ্চেনে থাকে, হ্যাঁ, এরকম টাইপ কোশ্চেন থাকতে পারে যে একটা পেজ ক্রিয়েট করার সময় ম্যান্ডেটরি বিষয় তিনটা কি বা কয়টা ম্যান্ডেটরি বিষয়? তো তিনটা, নেম দেওয়া, ক্যাটাগরি দেওয়া আর হচ্ছে ডেসক্রিপশন বা বায়ো দেওয়া। আবার আরেকটা কোশ্চেন কিন্তু বলেছিলাম যে ফেসবুক প্রোফাইল আর বিজনেস পেজের মধ্যে পার্থক্য কি। তো ফেসবুক প্রোফাইল হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউজারকে রিপ্রেজেন্ট করে এবং বিজনেস পেজ হচ্ছে একটা বিজনেসকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তারপরে হচ্ছে ফেসবুক প্রোফাইলের সাইজ কত? ম্যাডাম এটা পেজ নাম্বারটা একটু বলতেন কাইন্ডলি। ফেসবুক 18 নাম্বার পেজ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং পিডিএফ এর হচ্ছে 18 নাম্বার পেজ। তো প্রোফাইল পিকচারের সাইজ কত হয়? স্কোয়ার ফরম্যাট হয়, অ্যাটলিস্ট 170 পিক্সেল বা 170 পিক্সেল, এটা হচ্ছে অ্যাটলিস্ট, হ্যাঁ, কিন্তু এটার হচ্ছে 500 বাই 500 পিক্সেল। আর কভার ফটো 851 বাই 315, এটা হচ্ছে আগে ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে। এখন এই সাইজটা আসার কথা না, যদিও আসে, আপনারা একটু করে নেবেন, দেখে নেবেন যে 2025-এর 800 কভার ফটোটা কত। একটা প্রশ্ন ছিল। জি বলেন। বিজনেস ফেসবুক বিজনেস ম্যানেজার আর বিজনেস সুইটের মধ্যে পার্থক্য বা এটা কি একই জিনিস? বিজনেস ম্যানেজার আর হচ্ছে বিজনেস সুইট। বিজনেস সুইট, হ্যাঁ, বিজনেস সুইটটা হচ্ছে একটা বাক্সের মতো, যে বাক্সের মধ্যে অনেকগুলো এলিমেন্টস আছে। আর ম্যানেজারটা হচ্ছে যেটা হচ্ছে আপনি ম্যানেজ করতেছেন। বিজনেস ম্যানেজার আপনি কোথায় পান? যেটা ম্যানেজ করতেছে, অর্থাৎ ওই যে সুইটের মধ্যে যে বিষয়গুলো আছে, যতগুলো এলিমেন্টস আছে, ওখানে কিন্তু অনেকগুলো টুলস আছে, দেখেছেন, আলাদা আলাদা সবকিছু। অডিয়েন্স আছে, তারপরে অ্যাড আছে, ক্যাম্পেইন আছে, তাই না, বিভিন্ন বিষয়গুলো আছে, প্ল্যানার আছে। ওই বিষয়গুলো ম্যানেজ করা হচ্ছে ম্যানেজার। ঠিক তেমনি অ্যাডস যেমন আছে, অ্যাডস আবার অ্যাডস গুলো শুধু রান করার জন্য আবার অ্যাডস ম্যানেজার আছে, তাই না? জি ম্যাম। তো একই জিনিস, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে মনে করেন যে ভার্ব। কেউ কাজ করছে আর কেউ কাজ করাচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম। বিজনেস ম্যানেজার দিয়ে বা বিজনেস সুইট শুধু ইউজ করে আমরা অ্যাড বা অন্য কিছু করার ক্ষেত্রে যে কোনো একটা ইউজ করে করতে পারি, নাকি দুইটা ইউজ করতে হয় আমাদের? না না, যে কোনো একটা ইউজ করলেই হবে। আপনি বিজনেস সুইটে গেলেন, যাওয়ার পরে অ্যাড তৈরি করার, অ্যাড তৈরি করতে গেলে তো আপনার হচ্ছে বিজনেস সুইট থেকে যখন আপনি অ্যাডসে যাচ্ছেন, তখন কিন্তু আলটিমেটলি অ্যাড ম্যানেজারেই চলে যাচ্ছেন। এইভাবে কেন আসতেছিল? তোমার মাথায় নেই যেখানে তার আছে?
বুঝতে পেরেছি? আমরা হচ্ছে এই যে আমি বুঝতে পারছি। একটু দেখি, এই হচ্ছে আমাদের ফেসবুক, তাই না? এই ফেসবুক থেকে আমরা যখন হচ্ছে প্রফেশনাল মোডে যাই, অথবা যদি কোনো পেজেও যাই, সেখান থেকেও আমরা যেতে পারবো। এই যে প্রফেশনাল মোডে আসলাম, ঠিক আছে? এখান থেকে আমরা হচ্ছে অল টুলসে যাই। এই যে মেটা বিজনেস সুইট, এখানে গেলাম। তো এই যে এখানে যাওয়ার পরে আপনি হচ্ছে ইয়েটা কোথায় পাচ্ছেন, ম্যানেজারটা কোথায় পাচ্ছেন? বিজনেস ম্যানেজার। কালকে সারাদিন ক্লাসে তো আপনি থাকবেন। হ্যাঁ, আমি থাকবো। আচ্ছা দেখেন, এখানে যে আমরা কিন্তু বিজনেস সুইটে আছি, এই সুইটের মধ্যে সবগুলো আছে। আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট, সেটাও কিন্তু আমাদের এই বিজনেস সুইটে আছে। যে অল টুলস এর মধ্যে আমরা সব বিষয়গুলো পাচ্ছি, তাই না? এই যে অ্যাড ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার, হ্যাঁ, এই যে কমার্স ম্যানেজার, এই যে অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা কাজগুলো করার জন্য এই ম্যানেজারের, মানে ম্যানেজার হচ্ছে যেমন একটা অফিসে কাজ করার জন্য অনেক এমপ্লয়ি থাকে, সেই এমপ্লয়িগুলোকে বা অনেকগুলো সেকশন থাকে, সেই সেকশনগুলোকে ম্যানেজ করার জন্য একজন কর্মকর্তা থাকে, যাকে আমরা ম্যানেজার বলে থাকি, ঠিক না? ঠিক এইরকমই এই বিজনেস সুইটের মধ্যে মনে করেন এই এতগুলো বিষয় আছে, যে বিষয়গুলোকে ম্যানেজ করার জন্য দেখেন, এটা হচ্ছে ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজারের কাজ কি? এখানে গেলে আমরা দেখতে পারবো শুধু সেই ইভেন্ট নিয়ে কাজ করবে। যখন আমরা অ্যাড ম্যানেজারে যাব, তখন দেখবো যে এই অ্যাড ম্যানেজার শুধুমাত্র অ্যাড নিয়ে কাজ করছে। বুঝতে পেরেছি? আলাদা আলাদা, এই আগে কিন্তু এই আলাদা আলাদা ম্যানেজারগুলো ছিল না। এখন যে ফেসবুক বড় হচ্ছে, এই জন্য আলাদা আলাদা ম্যানেজার তৈরি করতেছে। কোম্পানি বড় হলে যেমন আলাদা আলাদা পোস্টে নিয়োগ দেয়, ঠিক তেমন। বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা, ফেসবুকে আমরা রিভিউ দেই, তাই না? ফেসবুকে পেজে আমরা রিভিউ দেই। রিভিউ দিলে কি হয়? রিভিউ দিলে হচ্ছে ট্রাস্ট বাড়ে, হ্যাঁ, ট্রাস্ট বিল্ড আপ হয়, ট্রাস্ট বাড়ে, অডিয়েন্সের একটা ভরসা বাড়ে যে না, যেহেতু এটাতে রিভিউ আছে, হয়তো এটা ভালো, এদের সার্ভিস ভালো বা এদের প্রোডাক্ট ভালো, তাই না? এটা হচ্ছে কাস্টমার টেস্টিমোনিয়াল বলা হয়। রিভিউটাকে কাস্টমার টেস্টিমোনিয়াল বলা হয়। এই রিভিউটা কোথা থেকে অন করতে হয়? যদি অন না থাকে তাহলে সেটিংস থেকে প্রাইভেসি, সেখান থেকে পেজ অ্যান্ড ট্যাগিং অপশনে গেলে পেজ রিভিউ এর অপশনটা পাওয়া যায়। এই যে সেটিংস থেকে পেজ অ্যান্ড ট্যাগিং অপশনে গেলে যে অ্যালাউ আদার্স টু ভিউ অ্যান্ড লিভ রিভিউ অন ইয়োর পেজ, এটা যদি অন করা থাকে তাহলে যে কেউ আপনার পেজে রিভিউ দিতে পারে, যদি অফ থাকে তাহলে রিভিউটা দেয়া যায় না। এই বিষয়গুলো হচ্ছে আমরা দেখবো। তারপর ফেসবুক পিক্সেল কি জানি? ফেসবুক পিক্সেলটা হচ্ছে এ সেট অফ কোড, কতগুলো কোডের একটা সমষ্টি, যেটা আমরা ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিলে আমার ফেসবুক থেকে ওয়েবসাইটের ভিজিটর ট্র্যাক করা যায়, ভিজিটরের বিহেভিয়ার ট্র্যাক করা যায়। তারপর ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কিভাবে আমরা সেট করতে পারি? আপনাকে বলা হলো যে ফেসবুকের অ্যাড হচ্ছে আপনি একটা সেট করার স্টেপ বাই স্টেপ ইয়েগুলো লেখেন, স্টেপগুলো লেখেন। তখন আপনি কি করবেন? প্রথমে কি করতে হবে? একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই না? অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি কি করবেন? ফেসবুকের অ্যাড ম্যানেজারে যাবেন। সেখানে যাওয়ার পরে আপনি হচ্ছে অবজেক্টিভ সিলেক্ট করবেন। এই যে ক্রিয়েটে এসে ক্যাম্পেইনে যাবেন। ক্যাম্পেইনে যাওয়ার পর আপনি হচ্ছে এই ক্রিয়েট অ্যাড বাটনে যাবেন। ক্রিয়েট অ্যাড বাটন থেকে এই যে আপনার অবজেক্টিভ, এখান থেকে আপনাকে একটা অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। কারণ অ্যাওয়ারনেস কখন সিলেক্ট করবেন, কনসিডারেশন কখন সিলেক্ট করবেন, এই বিষয়গুলো দেখে নেবেন। ওখানে হচ্ছে মাউস ওভার করলে কিন্তু দেখা যাবে যে কোনটা কোন কাজের জন্য। তো অবজেক্টিভ সিলেক্ট করার পরে আপনার ক্যাম্পেইন বাজেট সিলেক্ট করবেন। ডেইলি এবং লাইফ টাইম বাজেটের মধ্যে পার্থক্য কি, বা লাইফ টাইম বাজেট বলতে কি বোঝায়?
ডেইলি লাইফ ডেইলি বাজেট মানে কোনটা? ডেইলি বাজেট হচ্ছে একদিনে আপনার কত খরচ হবে, কত স্পেন্ড করবেন, সেটা হচ্ছে ডেইলি বাজেট। আর লাইফ টাইম হচ্ছে আপনার ম্যাক্সিমাম বাজেট। হ্যাঁ, অর্থাৎ আপনি পুরো টাইমে, এই অ্যাড ক্যাম্পেইনের পুরো টাইমে আপনার কিন্তু একটা বাজেট থাকে যে আপনি সর্বোচ্চ কত পর্যন্ত স্পেন্ড করতে পারবেন। হ্যাঁ, স্পেন্ড লিমিট থাকে, সেই লিমিট লাইফ টাইম দিলে ওই লিমিট ক্রস করা পর্যন্ত আপনার অ্যাড চলতে থাকবে। লিমিট ক্রস হলে তখন অটোমেটিক অ্যাড অফ হয়ে যাবে। তারপর আপনার টার্গেট অডিয়েন্সকে কাস্টমাইজ করবেন। টার্গেট অডিয়েন্স হচ্ছে কাস্টমাইজ করার সময় আমরা কোন কোন অপশনগুলো পাই বা কোনগুলো সেট করতে হয়। লোকেশন সেট করতে হয়, এজ, জেন্ডার, ল্যাঙ্গুয়েজ, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এইগুলো অনুযায়ী সেট করতে হয়। তারপরে হচ্ছে অ্যাড প্লেসমেন্ট, অ্যাডটা আমার কোথায় শো হবে এইটা সেট করতে হয়। ফেসবুকের কোন কোন অপশনগুলো আছে অ্যাড প্লেসমেন্টের জন্য? ফিডে দেখাবে, স্টোরিজ অ্যান্ড রিলস, রিলসে দেখাবে, ইন স্ট্রিমে দেখাবে, রিলস ওভারলেতে দেখাবে, সার্চে দেখাবে, মেসেজে দেখাবে, ইন আর্টিকেল দেখাবে, আর্টিকেলের মধ্যে দেখাবে, অ্যাপস অ্যান্ড সাইটস, অ্যাপসে দেখাবে এবং সাইটসে দেখাবে। তারপরে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা সেট করতে হবে। আপনি এক্সিস্টিং পোস্ট ইউজ করেও করতে পারেন, আবার নতুন একটা ক্রিয়েট করেও করতে পারেন। ক্রিয়েটিং এ নিউ অ্যাড। তারপরে এখানে আপনি সিঙ্গেল ইমেজ দিয়ে করতে পারেন অথবা একটা ভিডিও দিয়েও করতে পারেন, ক্যারোসেল করে করতে পারেন, কালেকশন দিয়েও করতে পারেন। ফটো অ্যাড যদি হয় তাহলে আপনি ফটো সেট করতে পারেন। ফটোর ফরম্যাট কি হবে, জেপিজি অথবা পিএনজি। রেশিও হচ্ছে 1:91 না, এখন যেটা লাগে সেটা হচ্ছে 9:16, 16:9 আর 1:1, এই তিনটা ফরম্যাট হয় এখন। ওটা তো আগের বই, আপডেট করা নাই। তারপর রেজুলেশন 1080x1080, ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে 30 MB। তো প্রাইমারি টেক্সটে 125 ক্যারেক্টার দিতে হয়, হেডলাইনে 40 ক্যারেক্টার আর ডেসক্রিপশনে 30টা ক্যারেক্টার। ভিডিও অ্যাডের ক্ষেত্রে হচ্ছে এটা আরো ভালো হয়, যদি আমরা ভিডিওকে প্রমোট করি, মানে অ্যাড দেই ভিডিও দিয়ে, তাহলে এটা আরো ভালো রিচ হয়। ভিডিওর জন্য আমরা কোন কোন ফরম্যাট ইউজ করতে পারি? MP4, MOV আর হচ্ছে জিফ। রেশিও 1:1। তারপর হচ্ছে রেজুলেশন 1080x1080, ভিডিও ডিউরেশন 1 সেকেন্ড থেকে 241 মিনিট পর্যন্ত। ফাইল সাইজ কত? সর্বোচ্চ 4GB, 120 পিক্সেল, 120 পিক্সেল, এগুলো হচ্ছে হাইট ওয়েট। প্রাইমারি টেক্সট সেম। ক্যারোসেল এর ক্ষেত্রে 10টা পর্যন্ত ইমেজ অথবা ভিডিও আপনি একটা সিঙ্গেল অ্যাডে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এগুলো কিন্তু কোশ্চেন হতে পারে। ক্যারোসেলের জন্য যে ফাইল ফরম্যাট লাগবে সেটা হচ্ছে জেপিজি বা পিএনজি, আর ভিডিও দিলে MP4, MOV, জিপ, অর্থাৎ উপরে যেগুলো দেখে আসলাম সেগুলোই। ঠিক আছে। ক্যারোসেল কার্ডের নাম্বার হচ্ছে 2টা থেকে 10টা পর্যন্ত। এইগুলো হচ্ছে সেম। ভিডিও ডিউরেশন 1 সেকেন্ড থেকে 240 মিনিট পর্যন্ত। তারপর স্লাইড শো অ্যাড, এটাও চাইলে দিতে পারেন, মেসেঞ্জার অ্যাড দিতে পারেন, কালেকশন অ্যাডস দিতে পারেন। এগুলো হচ্ছে কালেকশন অ্যাড হচ্ছে শুধুমাত্র মোবাইলের জন্য। স্টোরি অ্যাড, প্লেয়েবল অ্যাড, এগুলো চাইলে ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে আপনার অর্ডারটা প্লেস করবেন। ফেসবুক ইনসাইট কি? ফেসবুক ইনসাইট হচ্ছে আমরা ফেসবুকে যে প্রত্যেকটা পোস্টের এগেনস্টে
কতগুলো লাইক কমেন্ট শেয়ার হলো, অর্থাৎ এঙ্গেজমেন্ট, পারফরমেন্স, কোন এজের লোকজন আমার এই পোস্টে হচ্ছে দেখছে, ফলো করছে, আমার নেট ফলোয়ার কত, নিউ ফলোয়ার কত, এই যে টোটাল বিষয়গুলো যে আমরা দেখি সেটাই হচ্ছে ফেসবুক ইনসাইট। ওই যে কি কি ইনসাইটে দেখতে পারি, কতজন এঙ্গেজ হচ্ছে, কেমন লোকজন আসতেছে, ম্যাট্রিক্স দেখতে পারি, পারফরমেন্সের ম্যাট্রিক্স, কোন পোস্টে আমার হচ্ছে মোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে, সেগুলো দেখতে পারি। ফেসবুক মেটা কি, এই যে বিজনেস সুইট যেটা দেখলাম। তারপরে ফেসবুক রিলস, রিলস কি, রিলস হচ্ছে একটা শর্ট এন্টারটেইনিং ভিডিও, তাই না? রিলস কতক্ষণ থাকে বলেন তো? ফেসবুকে একটা রিলস দিলে সেই রিলসটা কতক্ষণ থাকে জানেন? 4 hours। না, রিলস কিন্তু থেকে যায়, স্টোরিটা 24 আওয়ার্স স্টে করে, আর ভিডিও স্ট্রিম 30 ডেজ। এই হচ্ছে বিষয়। এই প্রশ্নের অ্যান্সারগুলো একটু পড়ে নেবেন, তাহলে কেমন টাইপের প্রশ্ন হয় এবং কেমন টাইপের অ্যান্সার করতে হয় একটু জানতে পারবেন। তারপরে হচ্ছে আমরা একটু ইনস্টাটা দেখব। ইনস্টাতে কি আছে? ইনস্টাগ্রাম মার্কেটিং কি? এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরই একটা প্ল্যাটফর্ম। এটা হচ্ছে কি করে ব্র্যান্ড কানেক্ট হওয়ার জন্য সাহায্য করে। এখানে আমরা কি কি করতে পারি, একটা প্রোফাইল এবং একটা বিজনেস পেজ কিন্তু তৈরি করতে পারি। এখানে ইনস্টাগ্রামের ক্যারেক্টার ডেসক্রিপশন কত, যখন আমরা বায়ো মানে অপটিমাইজ করবো আমাদের প্রোফাইলটা, তখন এখানে আমাদের কিছু বিষয় ইনক্লুড করতে হবে। সেটা কি, ডিসপ্লে নেম, পেজ ক্যাটাগরি, প্রোনাউন, 150 ক্যারেক্টারের ডেসক্রিপশন, 1 এক্সটার্নাল লিঙ্ক, কন্ট্যাক্ট ইনফরমেশন। এই বিষয়গুলো আমাদের দিতে হয় যখন আমরা একটা পেজ ক্রিয়েট করি ইনস্টাগ্রামে। তারপরে হচ্ছে থিংস টু পোস্ট অ্যান্ড পোস্ট এক্সপ্লেন, এটা হচ্ছে পোস্টের আইডিয়া। আমাদের এখন আপাতত দরকার নেই। কখন পোস্ট করতে হয় ইনস্টাগ্রামে, কখন পোস্ট করতে হয় এটাও কিন্তু কোশ্চেনে আসে। হ্যাঁ, তো হচ্ছে মনডে থেকে ফ্রাইডেতে কখন হয়, সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত, আবার বেলা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত, বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত, আর রাত 9টা থেকে 11টা পর্যন্ত। এই টাইমগুলো হচ্ছে ওই ওয়ার্কিং ডেতে, হ্যাঁ, মনডে টু ফ্রাইডেতে। আর স্যাটারডে এবং সানডেতে 9টা থেকে 11টা এবং 2টা থেকে 5টা, এই টাইমগুলোতে পোস্ট করতে হয়। তারপর রোলস অ্যান্ড ক্যাপশনস অ্যান্ড রোলস অফ ক্যাপশনস অ্যান্ড হ্যাশট্যাগ এবং ক্যাপশনের রোলস কি ইনস্টাগ্রামে। হ্যাশট্যাগ আর ইউজ টু কনসলিডেট সিমিলার কন্টেন্ট ক্যাটাগরিজ টুগেদার, অর্থাৎ আপনি যে ধরনের কন্টেন্ট দিচ্ছেন ঠিক সেই ধরনের তো হ্যাশট্যাগ ইউজ করবেন। আর এই হ্যাশট্যাগ যারা যারা ইউজ করছে, অর্থাৎ এই টাইপের কন্টেন্ট যারা যারা দিচ্ছে, তাদের সবার সাথে আপনার একটা কনসলিডেট হবে, এই কারণে হ্যাশট্যাগটা ইউজ করা হয়। পপুলার হ্যাশট্যাগ কোনগুলো, হ্যাশট্যাগস ফর ইউর প্রোডাক্ট অর সার্ভিস, এগুলো হচ্ছে পপুলার হ্যাশট্যাগ। এইগুলো আসার কথা না, এগুলো এখন পর্যন্ত আসে নাই। হ্যাশট্যাগ লোকেশনের জন্য আমরা হ্যাশট্যাগ ইউজ করি, তারপরে ইভেন্ট আর সিজনের জন্য হ্যাশট্যাগ ইউজ করি, কমিউনিটির জন্য হ্যাশট্যাগ ইউজ করি, ইন্ডাস্ট্রি হ্যাশট্যাগ, তারপরে স্পেসিফিক ফোকাসের জন্য হ্যাশট্যাগ ইউজ করি, প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য হ্যাশট্যাগ ইউজ করি। তারপরে হ্যাশট্যাগ গুলো আমরা কোথা থেকে পাই, হ্যাশট্যাগ অফ দ্য ডে, এটা লিখলে ওই দিনের হ্যাশট্যাগুলো আমরা পেয়ে যাই, তাই না? তারপরে মানিক মন্ডে, এই হ্যাশট্যাগুলো পাই। থ্যাংক গড ইটস ফ্রাইডে,
এই ধরনের ক্রিয়েটিভ হ্যাশট্যাগুলো আমরা প্রতিদিনই কিন্তু নতুন নতুন হ্যাশট্যাগ পেয়ে যাই। তো এখান থেকে আর তেমন কোশ্চেন আসার মতো নেই। কেএলটি মানে কি? নো লাইক ট্রাস্ট। নো লাইক ট্রাস্ট। ফেসবুকে যেমন আমরা হচ্ছে একটা পোস্ট করলে কি হয়, লাইক কমেন্ট শেয়ার, ঠিক তেমন এটা হচ্ছে লাইক, এটা হচ্ছে কমেন্ট, এটা হচ্ছে শেয়ার। হ্যাঁ, ওই বিষয়টাই ইনস্টাগ্রামের জন্য কেএলটি, নো লাইক ট্রাস্ট। সময় থাকলে একটু ডেসক্রিপশনটা পড়ে নেবেন, সময় না থাকলে জাস্ট একটু ওভারভিউ করে যাবেন। তো এখানেও কিন্তু সেম একইভাবে আমাদের কি করতে হয়, হ্যাঁ, স্টেপগুলো যদি দেখি, আমাদের মেটা বিজনেস সুইটে যেতে হবে। আমরা কিন্তু জানি যে ফেসবুক আর ইনস্টা এখন সেম, তাই না? তো ইনস্টার সাথে যদি আমাদের ফেসবুক কানেক্ট করা থাকে তাহলে আমরা মেটা বিজনেস সুইটে গেলে কিন্তু ওখান থেকেই প্রোফাইল বা পেজ সুইচ করতে পারি। তো ওখানে যাব, অথবা যদি আমরা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড করা না থাকে ফেসবুকের সাথে, তাহলে আলাদা ইনস্টাগ্রাম থেকে মেটা বিজনেস সুইটে যাব। তারপরে আমরা একটা গোল সেট করব, অ্যাড তৈরি করব, তারপরে হচ্ছে অডিয়েন্স সেট করে দিব, তারপর বাজেট সেট করব, তারপরে লঞ্চ করে দিব। আগেরটা ছিল কি পাবলিশ, আর এটা হচ্ছে লঞ্চ। স্টোরিজ, রিলস অ্যান্ড আইজিটিভি। ইনস্টাগ্রাম স্টোরি কতক্ষণ থাকে? 24 ঘন্টা থাকে। ইনস্টাগ্রাম স্টোরিও 24 ঘন্টা থাকে, ঠিক আছে? ম্যাম একটা প্রশ্ন আছে। জি বলেন। ম্যাম যখন ফেসবুক থেকে একটা রান করতেছি ওই টাইমে তো আমরা সবগুলো প্ল্যাটফর্ম একসাথেই হচ্ছে যে মানে অ্যাড দিতে পারি, টিকমার্ক করে, তাই না? সবগুলো প্ল্যাটফর্মে না, ফেসবুকের সাথে ইনস্টা কানেক্ট থাকলে ফেসবুক আর ইনস্টাতে একসাথে দিতে পারি, কিন্তু ওটার জন্য কিন্তু আলাদা আলাদা চার্জ কাটবে। মনে করেন আমি ফেসবুকে বাজেট দিলাম, ডেইলি বাজেট দিলাম $5, আর আমি যদি ইনস্টাটা সহ অ্যাড করে দিই তাহলে কিন্তু হয়তো ওই $5 কি করবে, আমার ফেসবুক এবং ইনস্টাতে অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাবে। এমন না যে ফেসবুকের চার্জে হচ্ছে ইনস্টাগ্রামও চলে যাবে, বিষয়টা এমন না। অথবা আপনি ফেসবুকের জন্য $5 দিচ্ছেন, ইনস্টার জন্য $5 আলাদা আলাদা করে দিচ্ছেন, ঠিক আছে? বুঝতে পারছি। তারপরে ইনস্টাগ্রাম রিলসটা কি করতে হয়, 15 সেকেন্ডের একটা ভিডিও সেট দিতে হয় ইনস্টাগ্রামে। তারপরে আইজিটিভি কি? আইজিটিভি হচ্ছে ইনস্টাগ্রামের একটা লং ফর্ম ভিডিওর প্ল্যাটফর্ম। এটা একটা ফিচার, ইনস্টাগ্রামের একটা ফিচার। কিসের জন্য ইউজ হয়? লং ফর্ম ভিডিওর জন্য। স্টোরি হচ্ছে শর্ট ফর্ম ভিডিও, আর আইজিটিভি হচ্ছে লং টার্ম ভিডিও। তারপর এখন হচ্ছে টুইটার মার্কেটিংটা দেখবো। আমাদের আর কত মিনিট আছে? কত মিনিট আছে কেউ বলতে পারবেন? 15 মিনিট। আচ্ছা 15 মিনিট ম্যাডাম। হ্যাঁ, 15 মিনিট। টুইটার মার্কেটিং দেখেন। টুইটার মার্কেটিংটা হচ্ছে আমরা খুব কমই ইউজ করে থাকি সাধারণ পাবলিক, তাই না? কিন্তু যারা হচ্ছে বিজনেস পারপাজে ইউজ করে টুইটারটা কিন্তু তারাই ইউজ করে থাকে। এখন আপনার কোম্পানি কি করছে, হ্যাঁ, এবং একটা লার্জ অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য কিন্তু এটা একটা গ্রেট প্ল্যাটফর্ম। অর্থাৎ এখানে কোনো ফালতু মানুষজন কিন্তু টুইট করতে আসে না। তো টুইটারে যারা থাকে সাধারণত মানে পটেনশিয়াল বলা যায়। তারপরে কিভাবে হচ্ছে টুইটার মার্কেটিং করা যায়?
কিভাবে আমরা ইউজ করতে পারি টুইটার মার্কেটিং। একই সিস্টেম, প্রোফাইল ক্রিয়েট করব, তারপর হচ্ছে অ্যাকাউন্ট দিব, ডেট অফ বার্থ দিব, এগুলো সবাই জানি আমরা, তাই না? পাসওয়ার্ড দিব, কেন আমরা হচ্ছে এটা ইউজ করতেছি তার মোটিভ অনুযায়ী কিন্তু আমরা নামটা এইগুলো সেট করে তারপর টুইট কিভাবে করতে হয়। আর টুইট কি আমরা কি জানি? টুইট হচ্ছে আমরা যে ফেসবুকে যেমন পোস্ট দিলাম, টুইটারে পোস্ট দেওয়াটাকে টুইট বলা হয়। এই টুইট হচ্ছে 280 ক্যারেক্টার, একটা লিমিটেশন আছে টুইটের, এটা হচ্ছে 280 ক্যারেক্টার। এটাতে আমরা 4টা ফটো একসাথে অ্যাড করতে পারি, অথবা একটা জিপ অথবা ভিডিও টুইট দিতে পারি। প্রিমিয়ামের জন্য 25,000 ক্যারেক্টার। জি, এই যে এটা হচ্ছে 280 ক্যারেক্টারের মধ্যে যে মেসেজটা দেওয়া হয় সেটা হচ্ছে টুইট। হ্যাঁ, এই টুইটারে আমরা হ্যাশট্যাগ এবং ট্রেন্ডটা খুব বেশি ইউজ হয়। হ্যাশট্যাগ কি? হ্যাশট্যাগটা কিন্তু আমরা জেনেছি। হ্যাঁ, কোশ্চেন হয় হ্যাশট্যাগ কি, তখন কিন্তু আপনার এই যে এইটুকুই অ্যান্সার। যদি প্রশ্ন হয় যে হ্যাশট্যাগ কি, তাহলে কিন্তু এটুকুই অ্যান্সার। বুঝতে পেরেছি? আর কিছু লেখেন বা না লেখেন, শুধু এই সিম্বলটা লিখলেই আপনার অ্যান্সার হয়ে যাবে। তারপরে হ্যাশট্যাগ কিভাবে ইউজ করতে হয় আমরা সবাই জানি। এটা হচ্ছে যে কোনো জায়গায়, টুইটার যে কোনো জায়গায় হ্যাশট্যাগটা ইউজ করা যায়। এটা হচ্ছে অনেক পপুলার। ফলোয়ার বাড়ানোর, টুইটারে ফলোয়ার বাড়ানোর কয়েকটা ওয়ে বলেন। টুইটারে ফলো বাড়ানোর জন্য আমরা কি করতে পারি? শেয়ার রিলেভেন্ট অ্যান্ড ইউজফুল কন্টেন্ট, পোস্ট ভিজুয়াল কন্টেন্ট, টুইট কনসিস্টেন্টলি, ইন্টারেক্ট উইথ আদার্স, প্রমোট ইউর @name এভরিহোয়ার ইউ ক্যান, অর্থাৎ যে ইউজার নেম। তারপর ট্যাপ ইনটু ইউর এক্সিস্টিং কাস্টমার বেস, রান এ ফলোয়ার্স ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন, ফলোয়ারের ক্যাম্পেইন বাড়াতে পারেন। তাহলে এগুলোর একটু বিস্তারিত দেওয়া আছে, চাইলে পড়ে নিতে পারেন। এটা একটু আলাদা প্রমোশন, এগুলো জাস্ট যদি আপনাদের অপশনগুলো মনে থাকে তাহলেই হবে। আর যদি কোনোটা না বোঝেন তাহলে সেটার ডিটেলসটা একটু পড়বেন। তারপরে ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাড। টুইটারে আমরা কিভাবে অ্যাড ক্রিয়েট করব এবং ম্যানেজ করব। অ্যাড ক্রিয়েট করতে হবে, ক্যাম্পেইন বিল্ড করতে হবে, তারপরে লঞ্চ অ্যান্ড অপটিমাইজ। অডিয়েন্স ম্যানেজার অ্যান্ড ইউনিভার্সাল ট্যাগ। অডিয়েন্স ম্যানেজার কি? যেটা দ্বারা অডিয়েন্সকে ম্যানেজ করা হয়, তাই না? Audience Manager allow you to quickly and effortlessly combine the filter option of user profile, social relationship and user behavior ফিল্টার করার জন্য আপনাকে হেল্প করে কে? অডিয়েন্স ম্যানেজার। নোটটা কি বলেছে? টুইটার মার্কেটিং প্ল্যান, সেট প্ল্যান, ইউজার সাথে ফ্রি প্ল্যান উইল নট টু। আচ্ছা, এই অডিয়েন্স ম্যানেজার আপনার ফ্রি প্ল্যানে করতে পারবেন না। ইউনিভার্সাল ট্যাগ,
ইউনিভার্সাল ট্যাগ কি? আচ্ছা, ইউনিভার্সাল ট্যাগটা কি? ইউনিভার্সাল ট্যাগটা কি কেউ কি বলতে পারবেন? মানে সার্বজনীন ট্যাগ ওরকম। টুইটার আসলে দুই ধরনের ট্যাগ ইউজ করে, একটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট ট্যাগ আর একটা হচ্ছে ইউনিভার্সাল ট্যাগ। ইউনিভার্সাল ট্যাগ দিলে হয় কি যে আপনি আপনার অডিয়েন্সকে ডিফাইন করতে পারবেন ইউআরএল ভিত্তিক। ইউআরএল অনুযায়ী আপনি আপনার অডিয়েন্সকে ডিফাইন করতে পারবেন, তাদের কনভারসেশনগুলো ডিফাইন করতে পারবেন। আর যখন আপনি সিঙ্গেল ইভেন্ট ট্যাগ ইউজ করবেন তখন আপনি হচ্ছে তাদেরকে আইসোলেট করতে পারবেন না, মানে আলাদা করতে পারবেন না। ইউনিভার্সাল ট্যাগ কি এ পর্যন্তই আসছে পরীক্ষায়। ইউনিভার্সাল ট্যাগটা আরেকবার বলবেন কাইন্ডলি। হ্যাঁ, ইউনিভার্সাল ট্যাগ হচ্ছে আপনি আপনার যে অডিয়েন্সগুলো সেই অডিয়েন্সকে এবং কনভারসেশন পয়েন্টগুলোকে ইউআরএল ভিত্তিক আলাদা আলাদা করে ডিফাইন করতে পারবেন। মানে আপনি আলাদা করতে পারবেন যে আমার অডিয়েন্স কারা, কারা আমার সাথে হচ্ছে কনভারসেশন আসছে, কারা আসে নাই, এই যে বিষয়গুলো আছে না, এগুলো আপনি আলাদা আলাদা করতে পারবেন, যেটা সিঙ্গেল ইভেন্ট ট্যাগে পারবেন না। মানে আমরা ওই যে সেগমেন্টেশন বলি বা গ্রুপ ওয়াইজ বলি, হ্যাঁ, সেটা ফিল্টার করতে পারবেন। ঠিক আছে। এটা কি ওই যে ওয়েবসাইটে যে স্ক্রিপ্ট বা কোড গুলো বসে দেওয়া হয় হ্যাঁ ওই অ্যাডস বা রিমার্কিং এর জন্য একসাথে ট্র্যাক করার জন্য? হ্যাঁ, এটা ম্যাম ওটা অন পেজ এসইও মতো পাবে না? হ্যাঁ অন পেজ এসইও এর মধ্যে, কিন্তু এটা হচ্ছে অন পেজ এসইও তো চলে গেল সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে। মেথডটা একই, মেথড একই, কিন্তু এটা আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ করে থাকি। তো এই হচ্ছে টুইটার থেকে খুব একটা প্রশ্ন আসে না, যতটুকু আসে ততটুকু আমাদের পড়া হয়ে গেছে। এখন হচ্ছে লিঙ্কডইন থেকে টেকনিক্যাল হ্যাঁ টেকনিক্যাল লোকাল এসইও বলে কি মানে সিএস এর মধ্যে কিছু আছে? হ্যাঁ আছে, কিন্তু তাহলে এটা ম্যাম ধারণা টেকনিক্যাল এসইও এর মধ্যে পড়তেছে যে হ্যাঁ ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, এটা টেকনিক্যালের মধ্যে চলে যাবে। কিন্তু টেকনিক্যাল এসইও তারপরে হচ্ছে এখানে আমাদের শুধু অন পেজ এসইওটা আর অফ পেজ এসইওটাই হচ্ছে এই সিএস একটু ডিপলি আলোচনা করা হয়েছে, টেকনিক্যাল এসইওটা এখানে স্কিপ করা হয়। আচ্ছা, পিন্টারেস্ট মার্কেটিংটা দেখি। পিন্টারেস্ট মার্কেটিং থেকে একটু কোশ্চেন আসে, যেমন হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং কেন ইউজ করা হয় বা পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য আমাদের কি দরকার, পিন্টারেস্ট মার্কেটিং করার জন্য আমাদের কোন বিষয়টা আগে জানা জরুরি। এটার অ্যান্সার হচ্ছে বেসিক কনসেপ্টস অফ পিন্টারেস্ট মার্কেটিং। আবার ঠিক ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ শুরু করার আগে আমাদের কোন বিষয়ে জানা দরকার, ফেসবুক মার্কেটিং এর বেসিক কনসেপ্টস। ফেসবুক মার্কেটিং করতে হলে আমাদের কোন জিনিসটা থাকবে, মানে কোন জিনিসটা অবশ্যই প্রয়োজন, সেটা হচ্ছে কি বা প্রথম স্টেপ কোনটা,
সেটার অ্যান্সার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট। বুঝতে পারছি? মানে এই টাইপের একদম বেসিক কোশ্চেন। আপনি হয়তো ভাববেন যে কি না কি কোশ্চেন করছে, কিন্তু এগুলো আসলে বেসিক। তো পিন্টারেস্ট মার্কেটিংটা কি? এটা আসলে হচ্ছে ভিজুয়াল ফরওয়ার্ড প্ল্যাটফর্ম। হ্যাঁ, যেখানে আমরা শুধু কিন্তু দেখি, তাই না? ছবি বা ভিডিও এগুলো দেখি। এই মার্কেটিং এর বেনিফিটসটা কি? পিন্টারেস্টের বুস্ট ব্র্যান্ড অ্যাওয়ারনেস বুস্ট হয়। তারপরে ওয়েবসাইটে হচ্ছে পিপল ড্রাইভ করা যায়, অর্থাৎ ট্রাফিক জেনারেট হয়। ড্রাইভ পিপল টু ইয়োর ওয়েবসাইট, ক্রিয়েট অ্যান্ড এক্সপ্যান্ড ইয়োর কমিউনিটি। তারপর কিভাবে আমরা হচ্ছে একটা প্রোফাইল ক্রিয়েট করব এবং অপটিমাইজ করব। পিন্টারেস্টে কিন্তু দুই ধরনের প্রোফাইল ক্রিয়েট করা যায়, একটা হচ্ছে জেনারেল মানে নর্মাল পার্সোনাল প্রোফাইল যেটা, আর একটা হচ্ছে আপনার যে বিজনেস প্রোফাইল, এই যে বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্ট করতে গেলে আমাদের কি করতে হবে? পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে যেতে হবে। ওখান থেকে আমাদের কিন্তু আবার একটা পেজ ক্রিয়েট করার অপশন আছে, ওখান থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারি। প্রসেসগুলো সব একই, জাস্ট নাম একটু চেঞ্জ, প্ল্যাটফর্মের নাম চেঞ্জ। তারপরে বোর্ড করতে পারি। বোর্ড বিষয়টা কি? পিন্টারেস্টে হচ্ছে পিন্টারেস্ট হচ্ছে অ্যাকাউন্ট, সেখানে আলাদা আলাদা বোর্ড থাকে। বোর্ডটা হচ্ছে গ্রুপের মতো, আর সেই বোর্ডে আমরা আবার পিন করতে পারি। যেমন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ফেসবুক মার্কেটিং এর একটা বোর্ড করলাম, সেই বোর্ডে আমি ফেসবুক রিলেটেড ইমেজগুলো দিলাম। ইনস্টাগ্রাম মার্কেটিং বা ইনস্টাগ্রাম নিয়ে একটা বোর্ড করলাম, সেখানে আমি ইনস্টাগ্রাম রিলেটেড ইমেজ বা ভিডিও দিলাম। হ্যাঁ, এরকম। পিন্টারেস্টের একটা কমন কোশ্চেন হতে পারে বা ইম্পর্টেন্ট, প্রোডাক্ট পিন এবং রিস পিন। হ্যাঁ ম্যাম 2 মিনিট আছে বাকি। আচ্ছা, তো প্রোডাক্ট পিন এবং রিস পিন, এই দুইটা কি? প্রোডাক্ট পিন হচ্ছে রিস পিনেরই একটা ফিচার। এটাতে কি থাকে? মোস্ট আপ টু ডেট প্রাইস, অ্যাভেলেবিলিটি, প্রোডাক্ট টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন থাকে। বুঝছি? প্রোডাক্ট পিনস, এই যে এই দুইটা লাইন শুধু পড়বেন। প্রোডাক্ট পিনস আর এ টাইপ অফ রিস পিন দ্যাট ফিচার the most up-to-date price, availability, product title and description from your site. এইটুকু পড়লেই হবে। তারপর হচ্ছে পপুলার ব্যাজ পাওয়া যায় পিন্টারেস্টে। আমার যে পিনগুলো আছে সেই পিনগুলো পপুলার ব্যাজ পায়। কখন পায়? যখন এই পপুলার মানে এই পোস্টটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অডিয়েন্স দ্বারা যখন বেশি বেশি ভিউ হয়, তখন এটা পপুলার ব্যাজ পায়। এই ব্যাজটা পিন্টারেস্ট থেকেই দেয়, তখন এটা রিস্পিন হয়ে যায়। এইখানে হচ্ছে এগুলো তেমন আর ইম্পর্টেন্ট না। এবার সর্বশেষ আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে লিঙ্কডইন।